ওই গ্রামে একটা পরিবার আছে যারা অন্যান্য পরিবারের মতোই এই শাড়ি শিল্পের সাথে যুক্ত ছিল। তো ওই পরিবারের একজন সদস্য যার নাম হচ্ছে রেওয়াজ। এই রেওয়াজ লোকটা উনি ওনার বাবা দাদার যে ঐতিহ্য সেটাই ধরে রেখেছিলেন। রেওয়াজ বাড়ি করেছেন ওনার শ্বশুরবাড়ির এলাকাতেই, তবে শ্বশুরবাড়ির এলাকাটা ওনাদের যে এলাকা একদম কাছাকাছি আর কি। আর ওনাদের যে কারখানা বা যেখানে ওনারা কাজ করেন এটা কিন্তু ওনার যে বাবার বাড়ি অর্থাৎ ওনার যে মেইন বাড়ি, সেই মেইন বাড়ির পাশেই আর একটা ঘর আছে, ওই ঘরে কয়েকটা তাঁত রয়েছে, সেখানে শাড়ির কাজগুলো করে থাকেন। রেওয়াজ এবং তার বাবা দাদা এনারা প্রত্যেকেই কিন্তু ঐতিহ্যগতভাবে দুর্দান্ত সব শাড়ি তৈরি করতে পারতেন। অন্যদের থেকে ওনাদের শাড়িগুলো আরও অনেক ভালো হতো। তো ওখানে রেগুলার তো উনি কাজ করছেন, ওনার আরও কিছু কারিগর আছে, তারাও কাজ করছে। তো এরকম কাজ তো প্রতিদিনই করতে হয়। সাধারণত দেখা যায় যে রাত 10টার মধ্যে কাজ শেষ হয়ে যায়, তবে বিশেষ কিছু অর্ডার যদি থাকে তাহলে রাত জেগে কাজ করতে হয়, পালাক্রমে ডিউটি করতে হয়। তারপর দেখা যাচ্ছে যে এমন কিছু স্পেশাল শাড়ির অর্ডার যেগুলো কিন্তু অন্য কারিগর দেওয়া হয় না, ভালো ভালো কারিগর এটার জন্য দরকার হয়। তখন কিন্তু কাজের যে চাপ এটা বেড়ে যায়। আর ঈদ বা স্পেশাল কোনো অকেশনের আগে এমনিতেও তো দেখা যাচ্ছে যে কাজের চাপ বেশি থাকে। আর শীতকালে দেখা যাচ্ছে যে বিয়ে শাদীর প্রোগ্রাম থাকে, এই কারণে তখনও কিন্তু এই শাড়ির চাহিদাটা বেশিই থাকে। তো এমন এক রাতে তখন কিন্তু কাজের এতটা চাপ ছিল না। রাত তখন 10টা সাড়ে 10টার মতো বাজে। তখন ওনার সব কারিগর যে যার মতো বাড়িতে চলে গেছে। রেওয়াজ ছিল, তার হাতে একটু কাজ ছিল, এই কাজটা শেষ করে উনি চলে যাবেন। তো কাজটা একদম শেষ দিকে হঠাৎ করে বাইরের থেকে একজন ডাক দেয় যে রেওয়াজ, ও রেওয়াজ। তখন উনি ভেতর থেকে বলেন যে কে, বাইরে কে? তখন বাইরে থেকে বলে যে আমাকে তুমি চিনবে না, তোমার সাথে দেখা করতে আসছি, শাড়ি নিয়ে কথা বলবো। তখন উনি বলেন আচ্ছা আপনি আসেন, ভেতরে আসেন। ওই যে ঘরটা, ওই ঘরে ঢোকার দরজাটা কিন্তু প্রায় 6 ফুট উচ্চতার ছিল। রেওয়াজ খেয়াল করলেন যে ওই লোকটা মাথাটা নিচু করে দরজা দিয়ে ঢুকলো, তার মানে হচ্ছে ওনার উচ্চতা 6 ফুটেরও বেশি। তবে একদম 9-10 ফুট এরকম না, তার উচ্চতা 6.5 ফুটের মধ্যেই হবে, মানে 6 ফুট 3 ইঞ্চি থেকে 6 ফুট 6 ইঞ্চি এরকম আর কি উচ্চতা হবে আর কি। তো মাথাটা একটু নিচু করে ভিতরে ঢুকলেন। লোকটা একটা ফতুয়া পরা ছিল, সাদা ফতুয়া, পরনে সাদা লুঙ্গি জাতীয় কিছু একটা ছিল, আর তার মাথায় একটা পাগড়ি ছিল। ওই পাগড়ির মধ্যে আবার সোনালি সুতো দিয়ে নকশা করা। হাতে একটা ব্যাগ ছিল। তো রেওয়াজের কাছে এসে বললেন যে আমি তো শাড়ির অর্ডার নিয়ে কথা বলবো। এই লোকটাকে আগে কখন উনি দেখেননি। আর তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক অপরিচিত লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনাদের কাছে আসেন, সুতা দিয়ে যায়, ডিজাইন দিয়ে যায়, বা কিছুই দেয় না কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে যায়, টাকা দিয়ে যায়, ওই অনুযায়ী ওনারা তৈরি করেন। সুতরাং ওখানে কোনো আগন্তুক আসবে এটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা হওয়ার হামেশাই আসে। দেখা যাচ্ছে অনেকে এত রাত্রে এসে পৌঁছেছেন সেখানে, ওরা 2-3টার সময় এসেও ডাকাডাকি করে। সুতরাং এটা ওনাদের জন্য নতুন কিছু না। যেখানে এত রাত্রে ডাকাডাকি করে আর তখন তো রাত 10:30টার মতো বাজে, এটা তো কোনো রাতই না ওই হিসাব করলে আর কি। তো ওই লোকটা আসেন, এসে বলেন যে আমার তো মেয়ের বিয়ে, আমার 14টা শাড়ির অর্ডার আছে, এই 14টা শাড়ি আমার লাগবে, কিন্তু সময় মাত্র 4 দিন, 4 দিনের মধ্যে এটা লাগবে। এদিকে 14টা শাড়ি, এ কথা শোনার পর তো এই যে রেওয়াজ উনি তো খুশি হয়েছেন যে 14টা শাড়ির অর্ডার, বাহ ভালোই হবে। আর যেহেতু বিয়ের শাড়ি, এটার পারিশ্রমিকও বেশি হয়, কাজও বেশি করতে হয়। তখন উনি বলেন ঠিক আছে, কী ধরনের শাড়ি তৈরি করতে হবে বলেন আমাকে, আমরা করে দিব। তখন উনি বলছেন যে শাড়ি তুমি তৈরি করবা এটা ঠিক আছে, তবে কিছু নিয়ম মেনে তোমাকে করতে হবে। তা হচ্ছে এই শাড়ির যাবতীয় সুতা আমি দিয়ে যাব, এই সুতা দিয়েই তোমাকে শাড়ি তৈরি করতে হবে, আর এই শাড়িটায় অন্য কেউ হাত লাগাতে পারবে না, তোমাকেই কাজটি করতে হবে। উনি বলেন ঠিক আছে, আপনি আমাকে সুতা দেন। তখন ওই লোকটা একটা কাগজ বের করে, ওনার কাছে কলম ছিল না, রেওয়াজকে বলে তুমি একটা কলম নিয়ে আসো। তখন রেওয়াজ উনি একটা কলম নিয়ে আসেন। তখন ওই কাগজে উনি লিখে দিচ্ছেন, নিজের হাতেই লিখে দিচ্ছেন যে প্রথম শাড়ি 1250 গ্রাম, দ্বিতীয় শাড়ি 900 গ্রাম, এরকম করে বলছেন। তার মানে হচ্ছে যে এই প্রত্যেকটা শাড়ির জন্য
যতটুকু সুতা, এই সুতাগুলা উনি নিয়ে এসেছেন। উনি বললেন যে 14টা শাড়ির কোনটার ওজন কতটুকু হবে আমি লিখে দিচ্ছি, তোমাকে সেই অনুযায়ী তৈরি করতে হবে, আর সুতা আমি দিব। তো 14টা শাড়ি কতটুকু ওজন হবে এগুলো সব লিখে দেওয়ার পর উনি কী করলেন, ওনার যেই ব্যাগটা নিয়ে আসছিলেন ওই ব্যাগ থেকে সুতা বের করছেন। যখন সুতাগুলো উনি বের করছিলেন, রেওয়াজ অবাক হয়ে দেখছে এত সুন্দর সুতা উনি আগে কখনো দেখেননি। সুতাটা যখন ওনার সামনে রাখা হলো, কৌতূহলবশতই সুতাতে উনি হাত দিলেন, হাতে নিয়ে দেখলেন অত্যন্ত মোলায়েম সুন্দর সুতা। এমন সুতা উনি জীবনে কখনোই আগে দেখেননি। ওই ভদ্রলোকটা সাথে করে একটা ছোট্ট দাড়িপাল্লা নিয়ে এসেছিলেন। ওই দাড়িপাল্লাটা মনে হচ্ছে তামার বা পিতলের এরকম কিছু একটা আর কি, চকচক করছিল। স্বর্ণের বলে মনে হচ্ছিল না, আবার মনে হচ্ছে এটা স্বর্ণেরও হতে পারে, তবে স্বর্ণের মতো ওরকম চাকচিক্যময় ছিল না। ওই দাড়িপাল্লায় ওই ভদ্রলোক প্রথমে 1250 গ্রাম ওজন করলেন। আগে থেকে ওজন করা ছিল, কিন্তু মেপে মেপে দিচ্ছিলেন আর কি। আর এক একটা সুতার রং এক এক রকম উনি কাগজে লিখে দিচ্ছিলেন এবং আলাদা আলাদা করে কাগজ তৈরি করে দিচ্ছিলেন এবং বলে দিচ্ছিলেন ওই রেওয়াজকে যে এগুলো আলাদা করে রেখে দিতে, যাতে করে একটার সাথে আরেকটা মিশে না যায়, কোনটা দিয়ে কী করতে হবে ডিটেলস যেন সে বুঝতে পারে। তো ওভাবে কিন্তু 14টা শাড়ির জন্য 14 রকমের রং, এই 14 রকমের রঙের সুতা উনি বুঝিয়ে দেন, ঠিক একদম ওজন করে সুতা দিয়ে যান। এবং শর্ত কিন্তু ওইটাই যে অন্য কেউ এই শাড়িটা তৈরি করতে পারবে না। এখন হলো কি যে পরের দিন তো ওই উনি কিন্তু চলে গেছেন, এই সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেছেন। আর ওই সময় নাকি 2001 সালে 3000 টাকা বায়না দিয়ে যান এবং সময় কিন্তু 4 দিন পরে উনি আসবেন, ঠিক একই সময় এটাও বলে দিয়ে যান। তো উনি তো চলে যান। তো ওই রাত্রে রেওয়াজ আর কোনো কাজ করেননি, সব কিছু বুঝে নিয়ে ওই সুতাগুলো এক পাশে রেখে উনি ওনার কারখানাটা বন্ধ করে বাসায় চলে যান। সকালবেলা আসছেন, সকালবেলা আসার পর একটা জিনিস চিন্তা করলেন যে আচ্ছা, এই সুতাগুলা যদি এখন আমার কারিগররা দেখে তাহলে এদের মধ্যে তো লোভ জায়গাটাই স্বাভাবিক, যদি কোনো কারণে সুতাটা চুরি করে নিয়ে যায় তখন তো আমি একটা বিপদে পড়ে যাব। তাই এই সুতা ওদেরকে দেখাবো না, সুতাটা আমি আলাদা করে রাখি, ওদেরকে সন্ধ্যার পরপরই ছুটি দিয়ে দেবো, এরপর শাড়ির কাজ আমি ধরবো। আশা করা যায় যে আমি 4 দিনের মধ্যে শাড়ি তৈরি করে ফেলতে পারবো। আর ডিজাইন নিয়ে কিন্তু তাদের নিজস্ব কোনো মতামত ছিল না, বিশেষ করে যিনি আসছিলেন আর কি। ডিজাইন এই রেওয়াজের কাছে যেটা ভালো মনে হয় সেভাবেই তৈরি করবে, খালি সুতাটা ওই সুতাটা মধ্যে অন্য কোনো সুতা মিক্স করা যাবে না। রেওয়াজ একটা জিনিস চিন্তা করলেন, সেটা হচ্ছে যে আচ্ছা, এই সুতার মধ্যে প্রায় একই কালারের সুতা আমি যদি আরেকটু মিক্স করে দেই, আর এই সুতাটা অর্থাৎ যে সুতাটা ওই ব্যক্তিটা দিয়ে গেছেন এখান থেকে কিছু সুতা যদি আমি রেখে দেই, তাহলে এই সুতাটা যদি অন্য কোনো শাড়ির সাথে আমি মিক্স করে কিছুটা হলেও দিতে পারি, তাহলে সেই যেই শাড়িটা সুতার কারণে একটু অন্যরকম দেখা যাবে। বিশেষ করে এমন কিছু ডিজাইনের জায়গা, ওই জায়গাগুলোতে উনি ঠিক ওই সুতাটা ব্যবহার করবেন। ওই চিন্তা করে উনি ওই 1250 গ্রামের যে সুতার যেই বান্ডিলটা ছিল সেখান থেকে একটু উনি সরিয়েছেন। তারপর মানে প্রত্যেকটা থেকে এত অল্প পরিমাণে উনি সরিয়েছেন যেটা আসলে বোঝা যায় না বা বোঝাটা মুশকিল হয়ে যায়। আর শাড়ির মধ্যে উনি অন্য সুতা কিছুটা মিক্স করেছেন, পুরোপুরি না। আর সুতা যদি কিছুটা কম হয়ে যায় এটা কিন্তু ওভাবে বোঝা যায় না, একদম ওজন না করলে এটা বোঝা মুশকিল। আর অল্প কয়েক গ্রামের বেশ কম হলে তো এটা আসলে বোঝার কথাও না। আর একটা বিষয় বলে দিয়েছিলেন, কোন শাড়ির দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে এটাও কিন্তু লেখা ছিল। রাতের বেলা থেকে কিন্তু এই রেওয়াজ কাজ শুরু করছে, যেহেতু দিনের বেলাতে উনি কাজ করতেন না। এই কাজটা তাকেই করতে হবে, অন্য কারো হাত লাগানো যাবে না। অন্য কারিগররা থাকলে তো হাত লাগাতেই পারে, তাদের সহযোগিতারও দরকার হয়, কিন্তু সহযোগিতাও নেওয়া যাবে না। এই জন্য সন্ধ্যার পরপরই কারিগরদেরকে উনি ছেড়ে দিতেন আর উনি কাজ ধরতেন। তো এভাবে করছেন দেখা যাচ্ছে যে 4র্থ দিন চলে এসেছে, ওনার 14টা শাড়ি কিন্তু শেষ হয়নি। তখন 4র্থ দিন তো ওই রাতের বেলা ওই ভদ্রলোক এসে হাজির, এসে বলছেন যে আমার শাড়িগুলো দাও। তখন তো এই রেওয়াজ খুব অনুনয় বিনয় করছে যে আসলে শাড়ির কাজ তো শেষ করতে পারিনি, আমি তো এই কাজটা নিজের হাতে করতে হচ্ছে। অন্যান্য শাড়ির ক্ষেত্রে হলে অন্যান্য কারিগরদেরকেও সহযোগিতা করানোর জন্য নিতে হয়, কিন্তু আমি তো এখানে এটা নিতে পারছি না, আমাকে সময়ও দিয়েছেন কম, মাত্র 4 দিন, আমি তো করতে পারিনি। অনুগ্রহ করে আমাকে আর 2টা দিন সময় দেন,
ইতিমধ্যে প্রায় 8টা শাড়ি হয়ে গেছে, আর 2টা দিন দিলে বাকি শাড়িগুলো আমি করতে পারবো। তখন ওই লোকটা একটু আমতা আমতা করে বলেন, সমস্যাই হয়ে গেল, তাহলে তোমার মেয়ের বিয়েটা 2 দিন পিছিয়ে দিতে হবে। বিষয়টা কেমন হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, যে শাড়িগুলো তুমি বানিয়েছো আমাকে একটু দেখাও। তো যেগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু আবার আরেকটা জায়গায়, মানে একদম লক করে রেখে দিয়েছিল এই রেওয়াজ, যাতে করে অন্য কেউ দেখতে না পারে। সেগুলো বের করে যখন ওই ভদ্রলোককে দেখানো হয়, উনি দেখে বলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি এই শাড়িগুলো নিয়ে যাই যেগুলো হয়েছে, আর কয়েকদিন পরে এসে বাকি শাড়িগুলো নিয়ে যাব। তখন এই যে রেওয়াজ, সে বলে, আচ্ছা ঠিক আছে, যেগুলো হয়েছে সেগুলো আপনি নিয়ে যান, কোনো সমস্যা নেই। তো উনি এগুলো নিয়ে চলে যান। ঠিক 2 দিন পর ওই লোক আবার আসছেন রাতের বেলা। তখন তো সব শাড়ি রেডি হয়ে গেছে, বাকি শাড়িগুলো উনি নিয়ে যান। নিয়ে যাওয়ার পর 7,000 টাকা, শুধু পারিশ্রমিক বাবদ 7,000 টাকা, তার মানে টোটাল 10,000 টাকা। 2001 সালে 10,000 টাকা, এখন থেকে 26 বছর আগে, তখন কিন্তু অনেক টাকাই বলতে হবে, বিশেষ করে ওনাদের পারিশ্রমিক যদি আমরা চিন্তা করি সেই হিসাবে আর কি। তখন এই টাকাগুলো পেয়ে তো রেওয়াজ সাহেব অনেক খুশি। তারপর তো উনি এই শাড়িগুলো নিয়ে গেলেন। এরপর এই যে রেওয়াজ, সে চিন্তা করছে, আচ্ছা এই যে অল্প কিছু সুতা যেগুলো রেখে দিয়েছি, এগুলোর তো ব্যবহার করতে হবে, দেখি কখন কি ব্যবহার করা যায়। এরপরে 2টো শাড়ি উনি তৈরি করেছেন, ওই 2টো শাড়ির মধ্যে কিছু কিছু সুতা ঢুকিয়ে দিয়েছেন স্পেশাল কিছু জায়গায়, যেখানে ডিজাইনটা আছে, যেই ডিজাইনটা অনেক চোখে পড়ে আর কি, এমন একটা জায়গায় বা একাধিক জায়গায়। তো ওইখানে ওইটা ব্যবহার করছেন। এরপর 2টো শাড়ি বিক্রিও করে দিয়েছেন উনি। বিক্রি করার পর তারপরও কেটে গেছে আরও 5-7 দিন। একদিন রাতের বেলা উনি ওনার যে কারখানাটা বন্ধ করে বাইরে বের হয়েছেন। ওনার শ্বশুরবাড়ির ওদিকে বাড়ি করেছেন, শুরুর দিকে আমি বলেছি। তো ওদিকে যখন উনি যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে, হালকা চাঁদের আলো, বোঝা যাচ্ছিল চেহারা। আর তার মাথার চুলগুলো এত বড় আর ঘন, মনে হচ্ছে যে অনেক দূর পর্যন্ত ওই চুল চলে গেছে। ওই নারী অবয়বটার চেহারা যে অনেক ভয়ঙ্কর ছিল এটাও বলা যাবে না, স্বাভাবিকই ছিল। তবে সে কোন কালারের ড্রেস পরা ছিল এটা বলা যাচ্ছে না, একটা শাড়ি জাতীয় কিছু পরা ছিল, তবে অন্ধকারে ওটা কি লাল, নীল না সবুজ এটা বোঝা যাচ্ছে না, তবে সাদা ছিল না এটা নিশ্চিত। তো ওই নারী অবয়বটা স্বাভাবিক কণ্ঠেই বলছে, অন্যান্য 8-10টা মহিলার কণ্ঠ যেরকম হয় ওরকম স্বাভাবিক কণ্ঠেই বলছে, রেওয়াজ, কাজটা তুই ভালো করিসনি, অনেক মানুষের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি, যেটা নিয়েছিস সেটা দিয়ে দে। এই কথা যখন উনি শুনেছেন, উনি তখন বুঝতে পারছেন যে ভয়ঙ্কর একটা জিনিস ওনার সামনে চলে এসেছে। ওনার হাতে হারিকেন ছিল, হারিকেন ওইখানে রেখেই উনি বাড়ির দিকে দিয়েছেন দৌড়। এক দৌড়ে উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর ওনার স্ত্রীকে এই বিষয়টা খুলে বলেন, যেরকম একটা জিনিস দেখছি, আমাকে এই এই বিষয় বলছে। তখন ওনার স্ত্রী বলছেন যে ঘটনাটা কি, কেন এই বিষয়টা বললো? তখন রেওয়াজ বলতেছে যে আমি তো ঠিক বুঝতে পারতেছি না আসলে কি করলাম, কি ফেরত দিতে বলতেছে, আমার আসলে বুঝে আসছে না। আসলে এই কারণে বুঝে আসছে না প্রিয় লিসেনার্স, কারণ হচ্ছে যখন সুতা দিয়ে যায় অনেক সময় দেখা যায় সুতো বেঁচে যায়, বা অনেক সুতো ওনারাও রেখে দেন। এই ধরনের কাজ হামেশাই হয়ে থাকে, যার কারণে এটা যে বড় ধরনের একটা অপরাধ হয়ে গেছে এটা উনি আসলে বুঝতে পারছেন না ওইভাবে। তো এরপরে মানে পরের দিন আর কি, ওই এলাকারই একজন নামকরা কবিরাজ, তার নাম হচ্ছে ইমাম কবিরাজ। এই ইমাম কবিরাজ আসেন তার মেয়ের বিয়ের জন্য শাড়ির অর্ডার দিতে। উনি বলতে খুব সুন্দর করে শাড়িটা তৈরি করে দিতে হবে, আমার একটাই মেয়ে, একটা মেয়ের বিয়ে দিচ্ছি খুব শখ করে, অনেক খরচপাতিও করতেছি, তো তুমি শাড়িটা খুব ভালো করে বানাই দিও। তো শাড়ির সম্পর্কে যা যা বলার দরকার ইমাম কবিরাজ এসে বলে দিয়ে চলে যান। এরপর এই যে রেওয়াজ, সে কিন্তু শাড়ি তৈরি করা শুরু করেছে। আর ওই শাড়ির মধ্যে ওই যে সুতা, ওই সুতার কিছু অংশ বিশেষ ঢুকিয়ে দিয়েছে। তখন ওই শাড়িটা তৈরি হয়ে গেছে। ইমাম কবিরাজ এসেও শাড়িটা নিয়ে গেছে। বিয়ের ঠিক একদিন আগে উনি এটা নিয়ে গেছেন। তো এর পরের দিন বিয়ে হয়েছে। তারপরের দিন দুপুরের দিকে ইমাম কবিরাজ হন্তদন্ত হয়ে এই রেওয়াজের কাছে ছুটে আসছে, এসে বলছে, রেওয়াজ, তুমি যে শাড়িটা তৈরি করছো
এখানে কি সুতা ব্যবহার করছো বলো তো? তখন রেওয়াজও চমকে যায়, আরে ইমাম কবিরাজ বলে কি? তখন ইমাম কবিরাজ বলতেছে, তুমি ঠিক করে বলো, আমার মেয়েটা কিন্তু এখন আর পৃথিবীতে নাই, তোমার কারণে এটা হয়েছে, তুমি ঠিক করে বলো তো তুমি কি কাজটা করছো, এই সুতা তুমি কোত্থেকে পাইছো? তখন বলে যে আমি তো সুতা বাজার থেকে কিনে আনছি, আমরা তো সবসময় এভাবেই কিনে আনি, আমাদের কিছু মহাজন থাকে তাদের কাছ থেকে আমরা সবসময় কিনে আনি। বলে না, এই সুতার মধ্যে এমন কোনো সুতা ছিল যেই সুতার কারণে আমার মেয়েটা মারা গেছে, তুমি ঠিক করে বলো ঘটনাটা কি হয়েছে। তখন সে বলতে চায় না। তখন ইমাম কবিরাজ বলে, আমি বলবো, দেখো তো মনে করতে পারো কি না। তখন ইমাম কবিরাজ বলতে থাকে যে এই যে শাড়িটা নিয়ে গেছে, এই শাড়িটা নিয়ে যাওয়ার পর তার মেয়েটা যখন শাড়ি পরেছে, পরদিন সকালবেলা ওই বাসর ঘরে তার মেয়ের রক্তাক্ত দেহ পাওয়া যায়। তার পাশে তার হাজব্যান্ড, নতুন স্বামী, সে কান্নাকাটি করছে। লোকজন এসে দেখে এই অবস্থা, স্বাভাবিকভাবেই এই মেয়েটার খুনি হিসাবে নতুন স্বামীকেই ধরা হয়েছে। সে বলে, আমি কিছু জানি না, আমি কিছুই করি নাই, আমি তো ওর সাথে কোনো ঝগড়াঝাটি করি নাই, কোনো মারপিটও হয় নাই, আমরা ঘুমাইছিলাম, সকালে উঠে দেখে এই অবস্থা, আমি তো কিছু জানি না। কিন্তু এই কথা তো কেউ বিশ্বাস করে না, পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে ইমাম কবিরাজ, উনি নিজেও তো একজন কবিরাজ, ওনার নিজেরও কিছু পালিত জিন ছিল। উনি পুলিশের হাতে তার মৃত মেয়ের স্বামীকে তুলে দিয়ে উনি তখন ওনার জিনদের সাথে আলোচনা করতে বসেন, কারণ ওনার কাছে মনে হচ্ছিল যে এই ছেলেটা তার মেয়েকে খুন করতে পারেই না, কারণ সে খুন করার মতো ছেলে না। উনি কিন্তু বুঝে শুনেই দিয়েছিলেন, একটা ভালো ছেলের কাছে ওনার মেয়েটাকে সোপর্দ করেছিলেন। শুধু তাই না, ওই ছেলের বিষয়ে ওনার পালিত জিনদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছিলেন যে ছেলেটা কেমন, তার পরিবার কেমন। তার দ্বারা এরকম ঘটনা ঘটবে এটা তো উনি আসলে আশা করেন নাই। উনি চিন্তা করেছেন বিভিন্ন সময়, উনি তো বিভিন্ন জিনে ধরা রোগীর ট্রিটমেন্ট করেছিলেন, কোনো জিন এসে তার মেয়েকে মেরে গেল কিনা, ওই কারণে। তো উনি যখন ওই জিনদের সাথে আলাপ আলোচনায় বসেন, তখন ভয়ঙ্কর কিছু তথ্য জানতে পারেন। সেটা হচ্ছে, যেই ব্যক্তিটা সুতা দিতে এসেছিল সে শক্তিশালী জিনেদের একটা গোত্রের রানী, তার নাম হচ্ছে সাহারা। এই যেই সুতাগুলা, এগুলো সুতা ছিল ঠিক আছে, কিন্তু এর মধ্যে এই সাহারার কিছু চুল ছিল। এই চুলগুলো এই সুতার মধ্যে ছিল। এই চুলগুলোর পরিমাণ সুতার মানে মেইন সুতার পরিমাণ থেকে বেশি না, আবার খুব কম এটাও বলা যাবে না, মোটামুটি অর্ধেকের কাছাকাছি আর কি ছিল। তো এই সুতা দিয়ে যখন এই শাড়িগুলো তৈরি করা হয়েছে, তখন ওই যে যিনি আসছিলেন তার নাম হচ্ছে আব্বাস। এই আব্বাস হচ্ছে এই সাহারার স্বামী। আব্বাস খুব সহজ সরল একজন জিন, যদিও বা শক্তিশালী জিন, কিন্তু খুব সহজ সরল এবং ভালো। উনি কখনো কল্পনাই করতে পারেননি কোনো মানুষ ওনাকে ধোঁকা দেবে। উনি আসেন, এসে দেখার পর শাড়ি পছন্দ হয়ে যায়, হ্যাঁ খুব সুন্দর করে তৈরি করেছে, হাতে নিয়েছে। আর উনি এটাও বুঝতে পারেননি যে এখানে অন্য কোনো সুতা মিক্স করা হয়েছে, ওজনে সামান্য হলেও কম আছে, এটা উনি বুঝতে পারেননি। উনি এটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পর এই সাহারাও কিন্তু শাড়ি দেখে খুশি হয়েছে, উনিও বুঝতে পারেন নাই যে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। সমস্যাটা তখনই হয়েছে যে এই যে ইমাম কবিরাজের মেয়ে, সে যখন এই শাড়িটা নিজের শরীরে জড়িয়েছে, যখনই কোনো মানুষের শরীরের সাথে এই সাহারা চুলের একটা সংস্পর্শ হয়েছে, তখনই এই সাহারা বুঝে ফেলেছে যে আরে এটা কি, মানুষের শরীরের সাথে আমার চুলের সংস্পর্শ কিভাবে হলো। তখন তো বুঝে ফেলছে ঘটনাটা একটা ঘটে গেছে। সেটা হচ্ছে ওই যে রেওয়াজ, ওই রেওয়াজ সে ওই সুতা চুরি করেছে, ওই সুতাগুলোর মধ্যে তার চুলও মিক্স হয়ে আছে। কোনটা চুল কোনটা সুতা এটা আলাদা করা যায় না, সবই একই রকম মনে হয়। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে সাথে সাথে ওই মেয়েটাকে এসে মেরে ফেলেছে। আর কেন রেওয়াজকে মারতে পারলো না? কারণ হচ্ছে রেওয়াজ নিজের হাতে ওই শাড়িটা তৈরি করেছে, তার হাতের স্পর্শ ওই শাড়িতে আছে। সে যদি এখন রেওয়াজকে মারতে যায়, তাহলে নাকি এই সাহারা এবং তার মেয়েরও অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আর যখন সে বুঝতে পেরেছে যে এই রেওয়াজ চুরি করেছে, সে নাকি তার স্বামীর উপর এতটা ক্ষিপ্ত হয়েছিল, ক্ষিপ্ত হয়ে তার শরীরে এমন একটা আঘাত করেছে, ওই এক আঘাতেই তার স্বামী মারা যায়। তার একটা ক্ষোভের কারণ হচ্ছে যে সে যখন শাড়িগুলো বুঝে নিল, সে কেন ভালো করে বুঝে নিল না, কেননা ওজন ভালো করে মেপে নিল না,
সাহারা তো এই বিয়ে শাদী সংক্রান্ত কাজে ব্যস্ত ছিল, তার কাছে সে দিয়েছে, সে হাতে নিয়েছে, ভালো লেগেছে, রেখে দিয়েছে। সে বুঝতেও পারে নাই যে এরকম ধান্দাবাজি করবে এই রেওয়াজ, বা এরকম চুরি বাটপারি করবে, সেও বুঝতে পারেনি। কিন্তু তার স্বামীর একটা বিশেষ দায়িত্ব ছিল, কারণ হচ্ছে এই চুল যদি অন্য কোনো জিনেদের হাতে একবার পড়ে যায়, অথবা কোনো ভয়ঙ্কর তান্ত্রিক কবিরাজের হাতে পড়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সাহারাকে বন্দি করা তার জন্য 10 সেকেন্ডের ব্যাপার হবে। তখন তাদের এই পুরো গোত্রটাই একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, আর এদেরকে বন্দি করে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত বাজে কাজগুলো করাবে। এটা তার স্বামীর ফল্ট ছিল, এই জন্য ক্ষিপ্ত হয়ে তাকে একটা আঘাত করছে, ওই আঘাতেই তার স্বামীটা মারা যায়। এদিকে রেওয়াজকে কিছু করতে পারছে না, কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছিল যে কিছু একটা হয়েছে, এই কারণেই মূলত সে তার রূপ ধরে এসেছিল। এখন সমস্যা হয়েছে যে এর মধ্যে সে যেটা করেছে, বিশেষ করে এই ইমাম কবিরাজ আসার আগেই তো একবার সে দেখেছে সাহারাকে, তাহলে এটা কে ছিল? এটা হতে পারে যে তাদের জিনেদেরই কেউ ছিল যে বুঝতে পেরেছিল, কিন্তু এই বিষয়টা বলার সাহস পায়নি সাহারাপুরীর কাছে। মানে সাহারাপুরী কিন্তু খুব রাগী স্বভাবের একজন মহিলা আর কি, তো হতে পারে এরকম, কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় না। তো ইমাম কবিরাজ বলেন যে যেই পরী ক্ষিপ্ত হয়ে তার স্বামীকেই মেরে ফেলেছে, তুমি তো কোথাকার কি? আমার মেয়েটা তো তোমার এই বদ স্বভাবের কারণে মারা গেল। তুমি সম্ভবত আরও 2টা শাড়ি বানাইছো, না জানি এই শাড়ি কে পরবে আর কে মারা যাবে। তুমি তাড়াতাড়ি এটা একটা সমাধান করো, তোমার কাছে আরও কি কোনো সুতা আছে? তখন বলে হ্যাঁ, আমার কাছে আরও একটু সুতা আছে। তখন বলে সর্বনাশ, তুমি তো একটা মৃত্যু ফাঁদ তৈরি করেছো বহু মানুষের জন্য, তুমি নিজে মরবা না, কিন্তু বহু মানুষ মারা যাবে এই কারণে। তখন উনি বলেন যে, মানে রেওয়াজ বলেন আর কি, যে আমার তো আসলে খুব অন্যায় হয়ে গেছে, এখন আমি কি করি, এর প্রতিকার কি? তখন ওই ইমাম কবিরাজ বলেন প্রতিকার একটা আছে, চেষ্টা করে দেখা যেতে পারে। সেটা হচ্ছে যে তুমি আবার যখন কাউকে দেখবা, এবার কিন্তু তুমি অন্য কাউকে দেখবা না, একদম সাহারা পরেই আসবে। এই পইটা তখনই আসবে যখন এই 2টা শাড়ির মধ্যে কোনো একটা শাড়ি অন্য কোনো মহিলা পরবে। যেহেতু এর মধ্যেও হয়তো বা ওই শাড়িটা বিক্রি হয়নি, কেউ পরেনি, কিন্তু যখনই পরবে তখনই কিন্তু ওই সাহারা পরি ওই মেয়েটাকে হত্যা করবে আর তোমার কাছে আবার চলে আসবে। তখন তাকে তুমি বলবা যে ঠিক আছে, আমি সুতাটা নিয়ে আসতেছি, আমাকে মাফ করে দেন। এছাড়া কিন্তু আর কোনো উপায় দেখি না। তখন ওই রেওয়াজ বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি এই কাজটি করব। এর মধ্যে অবশ্য একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যখন এই ইমাম কবিরাজ উনি বিষয়টা বলছিলেন যে ওই যে আব্বাস নাম যে সাহারাপুরীর স্বামী, সে তো মানুষ না জিন, তখন রিয়াজের মাথায় একটা বিষয় মনে আসে যে আচ্ছা, আব্বাস সাহেব যখন রাত্রে এসে বসলেন আমার পাশে, তো তখন আমার ছায়াটা দেয়ালে দেখছিলাম, কিন্তু তার ছায়াটা দেখছিলাম না। বিষয়টা ওই সময় তার কাছে অদ্ভুত লাগলেও সেটা যে প্যারানরমাল কিছু হতে পারে এটা কিন্তু উনি চিন্তা করেন নাই। তো যাই হোক, এর মধ্যে আরও কয়েকদিন পার হয়ে যায়। উনি কিন্তু অপেক্ষায় আছেন কখন যে সাহারাপুরী তার সামনে চলে আসবে, কারণ ওই শাড়ি যেই পরবে সাথে সাথে সে বুঝে ফেলবে, তখনই ওই মেয়েটাকেও মারবে আর এখানে চলে আসবে। সত্যি কয়েকদিনের মধ্যেই এক রাতের বেলা বাড়িতে ফেরার সময় সাহারাপুরীর সাথে তার দেখা হয়ে যায়। বিশাল বড় বড় চুল, তবে চেহারাটা ভয়ঙ্কর না, অনেক উঁচা লম্বা এটাও না, নর্মাল একটা শাড়ি পরা। সে বলছে, রেওয়াজ তুই কি কাজটা করলি, এত বড় ধোঁকা দিতে পারলি? মানুষের উপর বিশ্বাস তো অনেক আগেই উঠে গিয়েছিল, তারপরও বিশ্বাস করেছিলাম তোদেরকে। এই কারণে আমার হাতে আমার স্বামীও মারা গেছে, আমি নিজের হাতে আমার স্বামীকে মেরে ফেলেছি, আমি বিধবা হয়ে গেছি। তোকে বহু আগেই মেরে ফেলতাম রে, কিন্তু মারতে পারছি না। কেননা তোকে মারলে আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমারও ক্ষতি হয়ে যাবে, আর আমাদের যদি ক্ষতি হয়ে যায় আমাদের পুরো গোত্র বিশাল একটা বিপদের মধ্যে চলে যাবে। আর তুই যে কি করছিস তুই নিজেও জানিস না। রেওয়াজের কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, তবে এই ভয়টা কিছুটা কাটিয়ে সে বলতে থাকে যে আমি আপনার এই সুতাগুলো ফেরত দিচ্ছি আর আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন ওই সাহারাপুরী বলতে থাকে যে তোর তো ক্ষমা নাই, তোর একটা সমস্যা হবে, তবে আমার খারাপ লাগছে সেই সমস্ত মেয়েদের জন্য যারা এই শাড়িটা পরবে এবং যারা মারা যাবে।
কেননা ওদেরকে না মারলে আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমরা বাধ্য। তখন ওই সুতাগুলা নিয়ে আসে, মানে ওখানে সে দাঁড়িয়ে থাকে, দ্রুত সে ওই কারখানায় যায়, সুতা নিয়ে আসে। সুতা নিয়ে হাতে দেওয়ার পর সাহারাপুরী যখন হাতে নিয়ে আসে তখন বলে যে আরও 2টা সুতা তোর তাঁতের ভিতরে আটকানো আছে, যা নিয়ে আয়। এই কথা শোনার সাথে সাথে এই রেওয়াজ সেও অবাক হয়ে যায়, তাঁতের মধ্যে 2টা সুতা। তাড়াতাড়ি সে যায়, তাঁত খুঁজতে খুঁজতে সত্যি 2টো সুতো একটা জায়গায় আটকানো অবস্থায় দেখতে পায়। এই সুতাটাও সে বের করার পর চলে আসে, এই সুতাটা হাতে দেয়। সে যখন হাত পেতে নেয়, দেখা গেল একটা স্বাভাবিক মানুষের হাতের মতোই তার হাত ছিল, ভয়ঙ্কর কিছু ছিল না। এরপর বলে যে আপনি আর কাউকে মারবেন না। তখন নাকি ওই সাহারাপুরী বলেছিল এখানে আমাদের করার কিছুই নেই, এটা করতেই হবে, আর এর জন্য রেওয়াজই দায়ী, এটাও বলে যায়। তবে সাহারাপুরী একটা বিষয় বলে যায়, সেটা হচ্ছে বিশেষ করে রেওয়াজকে, যে রেওয়াজ তোকে আমি অভিশাপ দিলাম, তুই তোর এই 2 হাত দিয়ে আর কোনো শাড়ি তৈরি করতে পারবি না, আর কোনো কাজই করতে পারবি না। এই কথা বলার পরই নাকি সাহারাপুরী অদৃশ্য হয়ে যায়। রেওয়াজ হারিকেনটা হাতে নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাসায় গিয়ে রাতের খাবার খায়, কাউকে কিছু বলে না। সকালে ঘুম থেকে উঠেই দেখে তার 2 হাত সে আর নাড়াতে পারছে না, 2 হাত অবশ হয়ে গেছে। অনেক চিকিৎসা করানো হয়েছে, কোনো লাভ হয়নি। 2010 সালে স্বাভাবিকভাবেই এই রেওয়াজ মারা যায়। তবে তার এই ঘটনা অনেক মানুষ জানে, অনেক মানুষের কাছেই এই ঘটনাটি, এই রেওয়াজ নিজেও বলেছে, তাদের আত্মীয় স্বজনরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদের কাছে বলেছে, যার কারণে এই তথ্যটা আসলে অনেকেরই জানা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, একবার ভাবুন যে মানুষকে বিশ্বাস করে তারা একটা জিনিস দিয়ে গেছে, এরপর মানুষ কি কাজটা করলো, ওখান থেকে সুতা চুরি করলো। আর এই চুরি করার কারণে এই শাড়িটা যেই পরেছে সেই মারা গেছে। আরও একটা বিষয় যেটা ঘটনার মধ্যে বলতে ভুলে গিয়েছিলাম, তা হচ্ছে যে এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো নাকি যেই অবস্থায় আছে, মানে কোনো একটা দোকানে আছে, ওই অবস্থা থেকে নাকি ওনারা নিতে পারবে না। যদি কোনো মেয়ে শরীরে পড়ে তবেই শুধু এটা নিয়ে যেতে পারবে, তাই নাকি হয়েছিল। যখনই এই মেয়েগুলো শাড়ি পরেছে তাদেরকে মেরে ওই শাড়িগুলো তারা নিয়ে গেছে, তার আগে কিন্তু নিতে পারেনি। তার আগে নিলে তো ইমাম কবিরাজের মেয়েটা মারা যেত না, আর মারার পরই নিতে হবে, না মারলে নাকি নেওয়া যাবে না, এরকম একটা সীমাবদ্ধতা ছিল। আসলে বিশ্বাস জিনিসটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলি। এই টাঙ্গাইল জেলার মধুপুরের এমন একটা জায়গা, এই জায়গাটার নামের সাথে কিন্তু বাজার শব্দটা রয়েছে। আমরা কিন্তু জায়গার নামটা বলছি না, কেননা এই ঘটনাটি ওই পরিবারের নির্দিষ্ট কিছু সদস্যরা ছাড়া বাইরে ওভাবে কেউ তেমন জানে না। আর জানলে এত বছর পর নির্দিষ্ট একজন ব্যক্তি সম্পর্কে মানুষের একটা অন্যরকম ধারণা হতে পারে। এই জন্য আমরা সেই ব্যক্তিটার নাম বলছি না, তবে তার নামের আগে সৈয়দ আছে। আমরা সৈয়দ নানা বলছি, যেহেতু রায়হান ভাইয়ের নানা হন, আমরাও সৈয়দ নানা বলবো, তার পুরো নামটি বলছি না। এই সৈয়দ নানা বেশ প্রভাবশালী এবং সম্মানিত একজন ব্যক্তি ছিলেন ওই সময়ে। ঘটনাটা ঘটেছিল 1969 সালে, এক্স্যাক্ট 69 সালেই। তো উনি কিন্তু অনেক জমি জমার মালিক ছিলেন, কৃষিকাজ করতেন, তার অনেক শ্রমিকও ছিল, অনেকগুলো গরুও ছিল। ওনার যে গরুগুলো ছিল এর মধ্যে 3টা গরু দিয়ে উনি কোনো কাজ করাতেন না। 3টা ছিল বড় বড় ষাঁড় গরু, একটার নাম কালু, একটার নাম ধলা, আর একটার নাম শমশের। এই 3টা গরুকে দিয়ে উনি ষাঁড়ের যে লড়াই হয় ওই এলাকায় এই লড়াইগুলো করাতেন। দেখা যেত এই 3টা গরুর হেরে যাবার কোনো রেকর্ড নাই। এই কারণে উনি যেখানেই যেতেন সেখানেই এই 3টা গরু নিয়ে পুরস্কার জিতে আসতেন। এই যে শমশের যে গরুটা, এই গরুটা ছিল এই কালো এবং ধলা থেকে আরও আকারে বেশ বড়। এই 3টা গরুর একটা বিশেষত্ব ছিল, এরা যখন মাঠে নামতো, এরা মাঠে নামার সাথে সাথে এদের বিপরীতে যে গরুগুলো থাকতো, কেন যেন এরা মারাত্মক ভয় পেয়ে যেত। কিন্তু এই 3টা গরু কখনো কোনো মানুষকে আক্রমণ করতে গিয়েছে এমন নজির কেউ পায়নি। এটা এক রহস্যময় ব্যাপার, কেন এই 3টা গরু এমন হিংস্র হওয়ার পরেও কখনো কোনো মানুষকে আক্রমণ করেনি। শুধু তাই না,
এই 3টা গরু যে অন্য কোনো গরুকে দেখে তেড়ে যাবে এমনটাও কখনো হয়নি। কিন্তু মাঠে যখন নামতো এরা ভয়ঙ্কর হিংস্র সিংহ থেকেও ভয়ঙ্কর হয়ে যেত। আশপাশের মাটি মনে হয় থরথর করে কাঁপতো এরা যখন দৌড় শুরু করত। আর এটা দেখে অন্য পাশের গরু লড়াই তো দৌড়ের কথা, উল্টো দিকে ঘুরে দিত দৌড়। আর লড়াই যদি করতে আসতো তাহলে 30 সেকেন্ডও টিকতে পারতো না, ধরাশায়ী হয়ে যেত 3টা গরুর সামনে। তবে 3টা গরু যে একসাথে লড়াই করতো বিষয়টা এরকম না। উনি বুঝতেন যে ঠিক কোন গরুটাকে এই মাঠে নামাতে হবে। উনি ওই মাঠে 3টা গরুকেই নিয়ে যেতেন, দেখতেন যে কোন গরুটার বিপরীতে ওনার গরুটা নামবে। ওই গরুটার অবস্থা দেখে উনি এই কালু, ধলা, শমশের 3টার মধ্যে একটাকে বেছে নিতেন। তো এভাবে কিন্তু লড়াই চলতো, সব সময় উনি প্রথম স্থানই অধিকার করতেন। তো এভাবেই চলছিল, সমস্যা হচ্ছিল না। এই গরুগুলোকে যেই গোয়ালে রাখা হতো, গোয়ালের 2টো সাইড ছিল। এক সাইডে অন্য গরুগুলো রাখা হতো আর অন্য সাইডে এই 3টা গরুকে রাখা হতো। মাঝখানে কিন্তু বেড়া দেয়া থাকতো। এই 3টা গরু কখনোই অন্য 3টা গরু বলতে অন্য যে গরুগুলো ছিল এই গরুগুলোর সাথে মিশতো না, এরা চুপচাপ থাকতো। তো এক রাতে ঘটে একটা ঘটনা। এটা হচ্ছে এই সৈয়দ নানার স্ত্রী, ওনার নাম হচ্ছে মতিহার। এই মতিহার নানি উনি রাতে ওয়াশরুমের জন্য বাইরে বের হয়েছে, মানে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন, যেহেতু ঘর থেকে একটু দূরেই ওয়াশরুম। তো ওয়াশরুমটা এমন জায়গায় ওই গোয়াল ঘরের সামনে দিয়ে ওই ওয়াশরুমে যেতে হয়। উনি হাতে একটা কুপি বাতি নিয়ে যাচ্ছিলেন। তো ওয়াশরুমের পাশ দিয়ে যখন উনি যাচ্ছেন তখন উনি একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে কেউ একজন কথা বলছে ওয়াশরুমের ভেতরে। আবার একজন কথা বলছে, অন্য কয়েকজন তাতে সম্মতি দিচ্ছে, হু হু এরকম বলে, বা তারাও কিছু একটা শব্দ অপোজিট পাশ থেকে বলছে। মনে হচ্ছে যে একজন টিচার পড়াচ্ছে আর স্টুডেন্টরা সেটাতে সম্মতি দিচ্ছে। উনি বুঝতে পারলেন যে এই গোয়াল ঘরের মধ্যে কেউ আছে। উনি ওখানে একটু ভালো করে শোনার চেষ্টা করছেন। উনি বুঝতে পারলেন ওনার হাজব্যান্ড এই সৈয়দ নানা এর ভিতরে আছেন। সৈয়দ নানা কিছু একটা জানতেন বা করতেন, এটা সম্পর্কে কিন্তু ওই মতিহার নানির একটা ধারণা ছিল। তো উনি যখন বুঝতে পারলেন যে সৈয়দ নানা ভিতরে আছেন তখন উনি ওয়াশরুমে চলে গেলেন। ওয়াশরুম থেকে যখন ফিরছিলেন তখনও একই রকমের কথোপকথন চলছে। উনি তখন একটা কাজ করেন, ওনার হাতে যে কুপি বাতিটা ছিল ফু দিয়ে নিভিয়ে দেন। নিভিয়ে দেওয়ার পর আস্তে আস্তে পা টিপে 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 ওই গোয়ালঘরের যেই অংশটা থেকে কথা আসছিল ওইখানে যেই দরজাটা ছিল ওই দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তো ওখানকার দরজাটা এত টাইট ফিট না, ফাঁকাই থাকে অধিকাংশ সময়, যাতে খালি গরু বের হয়ে যেতে না পারে। তাছাড়া চোর ডাকাত যে ঢুকবে এরকম কিন্তু না, গরু বেরিয়ে যেতে যাতে না পারে এই জন্য গোয়ালঘরের দরজা যেরকম হয় আর কি ওই রকম। ওখান থেকে কিন্তু অনায়াসে ভিতরে সব কিছু দেখা যায়। তো উনি এক পাশে দাঁড়িয়ে ভেতর দিকে তাকিয়েছেন। ভেতর দিকে তাকিয়ে দেখতে পান ধলা, কালু, শমশের এরা কিন্তু এক পাশে শুয়ে রয়েছে। আর নানা অর্থাৎ সৈয়দ নানা উনি কী করছেন, উনি হাতে একটা ছোটোখাটো একটা লাঠি নিয়ে উনি বসে আছেন আর মাটির উপরে কিছু একটা দেখাচ্ছেন, এটা এদিকে ওইটা ওইদিকে, এখান থেকে আসতে হবে ওইখান থেকে যেতে হবে। আর ওনার ঠিক সামনাসামনি 3টা অবয়বকে দেখা যাচ্ছে। এই 3টা অবয়বের গলা অনেক লম্বা। আমরা মানুষ যারা আছি মানুষের গলার কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা রয়েছে, কাঁধ থেকে গলার একটা উচ্চতা রয়েছে। তো এদের গলা অনেক লম্বা। এরাও হু হু হু, হ্যাঁ এদিকে হ্যাঁ ওইদিকে এরকম বলছে। আর এদের কণ্ঠগুলো অনেকটা ফাটা ফাটা, মানে কথাটা ক্লিয়ার না, একটু আসে একটু যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন কখনো কখনো যদি আটকে যায় তখন কথা কিন্তু কেটে কেটে আসে। আবার দেখা যাচ্ছে যে মোবাইল ফোনে কথা বলার সময় যদি নেটওয়ার্কের সমস্যা হয় কখনো কখনো দেখা যাচ্ছে যে কথা কেটে কেটে আসে, মনে হচ্ছে ওদের কথা কেটে কেটে আসে বা ফাটা ফাটা আর কি কথা। তো এরকম কিন্তু মনে হচ্ছে। ওরা যে কী বলছে এটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না। নানাও কিছু একটা বলছেন, হালকা বুঝতে পারছেন নানি আর কি। উনি ওখানে আর কোনো কথা না বলে সোজা ঘরে চলে যান। ঘরে গিয়ে কিন্তু উনি ঘুমান নাই, চুপচাপ আছেন, শুয়ে আছেন। নানা আসছেন বেশ কিছুক্ষণ পরে। আসার পর সৈয়দ নানাকে বলতেছেন যে কী ব্যাপার, তুমি গোয়াল ঘরে কী করতেছিলা, কার সাথে কথা বলতেছিলা? তখন সৈয়দ নানা বলতেছেন যে তুমি বুঝলা কীভাবে যে আমি গোয়াল ঘরে গেছিলাম? তখন নানি বললেন যে উনি ওয়াশরুমে গেছিলেন, আসার পথে উনি এই জিনিস দেখেছেন। উনি যে দাঁড়িয়ে এটা দেখেছেন
এটা শোনার পর সৈয়দ নানা ভীষণ রেগে যান আর কি। উনি এমনিও বেশ রাগী মানুষ ছিলেন স্বভাবগতভাবেই। উনি একদম সাফ বলে দেন যে খবরদার এইটা নিয়ে আর কখনোই কারোর সাথে আলোচনা করবে না, আর ভবিষ্যতে যদি ভেতরে কোনো আওয়াজ শোনো, কথাবার্তার আওয়াজ শোনো, উকি ঝুঁকি মারার চেষ্টা করবে না। তখন নানি বলেন ঠিক আছে, আমি আর যাব না। নানি কিন্তু বুঝতে পারলেন যে ঘটনাটা আসলে কি। এই যে কালু, ধলা, শমশের, এই তিনটা দেখতে স্বাভাবিক ষাঁড় গরুর মতো মনে হলেও এদের ভেতরে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে, যার কারণে কোনো ষাঁড়ের লড়াইয়ে এরা হারে না। এর কয়েকদিন পর বেশ কিছুটা দূরের একটা গ্রামের একটা জায়গায় ষাঁড়ের লড়াই হওয়ার কথা ছিল। সেখানে নানাও যাবেন এই কালু, ধলা, শমশেরকে নিয়ে। তো নানা যখন ওখানে গিয়েছেন, যাবার পর দেখা গেল ওখানে যারা আসছেন অতিথি হিসাবে, এর মধ্যে একজন ব্যক্তি বেশ হুজুর মতো, অনেকটা বড় রকমের কোনো আলেম বলে মনে হচ্ছে, উনি বসে আছেন। তো ওনাকে দেখার সাথে সাথে নানার মন একটু খটকা লাগে। আর ওই লোকটাও নানার দিকে কিভাবে যেন একটু তাকান, কেননা নানার হাতে কিন্তু ওই কালু, ধলা, শমশেরের দড়ি ছিল। তা নানার দিকে একবার তাকান, আর ওই ষাঁড় গরুগুলোর দিকে একবার তাকান। তো উনি কিন্তু ওই আর চোখে তাকাচ্ছেন, ওনার তাকানোটা কিন্তু নানাও খেয়াল করেছেন। এরপর যেটা হলো, নানা খেয়াল করলেন যে প্রথমেই যেই গরুটার সাথে ওনার ষাঁড়ের লড়াই হবে, এই গরুটা বেশ তাগড়া। উনি সিদ্ধান্ত নিলেন শমশেরকে নামিয়ে দেবেন। শমশেরকে নামিয়ে দিলেন। শমশেরকে নামিয়ে দেওয়ার সাথে সাথে উনি খেয়াল করলেন যে শমশের নামার সবসময় আগে তার চোখগুলো ভয়ঙ্কর রকমের লাল টকটকে হয়ে থাকতো, কিন্তু এখন মনে হচ্ছে শমশেরের চোখ দুটো স্বাভাবিক গরুর চোখ যেমন হয় ওই রকমই। এদিকে শমশের কিন্তু মাঠে নেমে গেছে। মাঠে নামার পর দেখা গেল যে উল্টো পাশে যে গরুটা ছিল শমশের এগেনস্টে, সে ধেয়ে আসছে, আর এই ধেয়ে আসা দেখে শমশের উল্টো দিকে ঘুরে দৌড় দিচ্ছে। মানে সে ভয় পেয়েছে ওই গরুকে দেখে। নানা তো বুঝতে পারছেন যে এরকম তো কখনো হয় না, শমশের তো কখনো এরকম করে না। উনি তখন একটা কাজ করলেন, উনি শমশেরকে মাঠ থেকে তুলে আনলেন। তুলে আনার পর এই কালুকে নামাই দিয়েছেন। কালুকে নামাই দেওয়ার পর ঘটনা কিন্তু একই ঘটছে। এরপর কালুকে তুলে এনে ধলাকে নামাই দিয়েছেন, ঘটনা একই ঘটছে। উনি বুঝতে পারলেন না ঘটনাটা কি। ওই জায়গায় উনি হেরে গেলেন, প্রথমবারের মতো উনি হেরে গেছেন। হেরে যাওয়ার পর উনি তিনটা গরু নিয়ে চলে আসছেন। আসলে ওই যে ওইখানে একজন ভদ্রলোক বসেছিলেন, উনি বেশ বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি ওখানে আসার পরপরই ভয়ঙ্কর কোনো কিছুর অস্তিত্ব টের পেয়েছিলেন। উনি তখন এমন একটা কাজ করেছিলেন, তা হচ্ছে ওইখানে যদি কেউ জাদুটোনা করে কোনো সুপার ন্যাচারাল এন্টিটিগুলোকে কোনো গরুর মধ্যে প্রবেশ করায়, তাহলে উনি অল্প সময়ের জন্য সেগুলোকে বন্দি করে একটা জায়গায় রাখতে পারত। উনি সেটাই করেছিলেন। এইটা কিন্তু এই সৈয়দ নানা বুঝতে পারেননি। উনি বাসায় আসছেন, বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তখন এই তিনটা ষাঁড় গরুকে উনি গোয়ালে বেঁধে রেখেছেন। গোয়ালে বেঁধে রাখার একটু পরে, মানে তখন বের হন নাই ভেতর থেকে, হঠাৎ করে পেছন থেকে ওনাকে ডাক দেয়। ডাক দেওয়ার পর উনি দেখেন তিনটা অবয়ব দাঁড়িয়ে আছে। এই তিনটা অবয়ব সেই তিনটা অবয়ব যে তিনটা অবয়বকে নানি দেখেছিলেন রাতের বেলা। এই অবয়বগুলোর মধ্যে একটা অবয়ব বলছে যে আপনি কি জানেন যে আমরা কিছু সময়ের জন্য বন্দী হয়েছিলাম? তখন সৈয়দ নানা বলছেন যে হ্যাঁ, আমি কিছুটা বুঝতে পারছিলাম, কারণ তোমরা আমার গরুগুলোর মধ্যে ছিল না। তোমরা যদি থাকতা তাহলে তো এরা লড়াইয়ে জিতে যেত। তখন ওই জিনদের মধ্যে একটা জিন জানায় যে শোনেন, আপনি তো জানেন যে আমরা সিলাত প্রকৃতির জিন, আমরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির জিন, আমাদেরকে আটকে রাখা অত্যন্ত দুরূহ ব্যাপার। তাই ওই আলেম উনি জানতেন যে আমাদেরকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। খুব অল্প সময়ের জন্য একটা বেষ্টনী দিয়ে আমাদেরকে বন্দি করে ফেলেছিলেন, আর অল্প সময়ের মধ্যে আমরা সেই বেষ্টনী ভেদ করে বেরো হয়ে গেছি। আমাদেরকে স্থায়ীভাবে উনি আটকান নাই। কিন্তু উনি যে এই গরুগুলোর ভেতর থেকে আমাদেরকে বের করে ফেলছেন, এখন কিন্তু আমাদের পক্ষে অনেক কাজ করা সম্ভব হবে না। তখন নানা বেশ চিন্তিত হয়ে পড়েন। নানা ঘরে চলে আসেন বেশ মন মরা। প্রথমবারের মতো এরকম একটা সম্মানহানি হয়েছে। সবসময় তো উনি জিতে যান, এবার তো উনি জিততে পারলেন না। তো নানি তো শুয়ে আছেন, নানার মন খারাপ, ভয়ে নানি কথাও বলেন নাই যে কি হইলো না হইলো।
সকালবেলা নানি নানাকে আর খুঁজে পাচ্ছেন না বিছানায়। চিন্তা করেছেন যে হয়তোবা আগে থেকে উঠে গেছে, আশেপাশে গেছে। তো উনি গিয়েছেন হচ্ছে ওই গোয়াল ঘরে। উনি চিন্তা করছেন গরুগুলোকে উনি ছেড়ে দেবেন। গোয়াল ঘরে যখন উনি গিয়েছেন তখন উনি দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। 3টা গরু কিন্তু এক পাশে দাঁড়িয়ে আছে, এই যে কালু, ধলা আর শমশের। নানা গোয়াল ঘরের এমন একটা পাশে পড়ে আছেন, ওই যেই পাশটাতে 3টা গরু থাকে, এই লড়াই করার জন্য যে 3টা গরু, তো ওদেরই একটা সাইডে উনি আছেন। তবে ওই গরুগুলো এমনভাবে বাঁধা রয়েছে, এরা কিন্তু এই পাশে আসতে পারবে না, অর্থাৎ এতটুকু পথ ওরা আসতে পারবে না। ওইখানে নানা ভয়ঙ্কর বাজে অবস্থায় মৃত হয়ে পড়ে আছেন। নানি তো এটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশপাশ থেকে লোকজন চলে আসে। ওই বাড়িতে তো আরও দিনমজুররা থাকতো, তারা চলে আসে। এসে যখন নানাকে দেখেছে, তারা দেখতে পায় যে গরুর খুর দিয়েই তাকে ক্রমাগত আঘাত করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় গরুর খুরের আঘাত। গরুর খুরের সাথে ময়লা থাকে, সেই ময়লাগুলোও একটা ছোপ ছোপ দাগ রেখে গেছে। খুব বাজেভাবে শরীরের সব জায়গায় আঘাত করেছে। যখন নানাকে ধরতে গেছে তখন মনে হচ্ছে একটা কেঁচো যেরকম হয়, তার কোনো হাড় থাকে না, মনে হচ্ছে নানার শরীরে কোনো হাড়ই নেই। একদম হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, মনে হচ্ছে গোলে পানি হয়ে গেছে। নানাকে ওখান থেকে বের করে আনা হয়। নানার দাফন কাফন করার সব বন্দোবস্ত করা হয়। নানার যে ইমিডিয়েট ছোট ভাই, উনি সিদ্ধান্ত নিলেন যে উনি এই 3টা গরুকে বিক্রি করে দেবেন। নানি কিন্তু ওনার যেই দেবর, অর্থাৎ নানার ছোট ভাই, তাকে কিন্তু ঘটনাটা বলেছিলেন যে ওই রাত্রে উনি কী দেখেছেন। তখন মূলত নানার ছোট ভাই সিদ্ধান্ত নিয়েছেন এই গরু 3টা রাখা যাবে না, এই গরু 3টা বিক্রি করে দিতে হবে। তখন ওই রাত্রে, মানে নানার দাফন কাফন সম্পন্ন হয়, ওই রাত্রে নানার ছোট ভাই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন যে একটা অবয়ব, যেই অবয়বটার গলা অনেক লম্বা, তার সাথে 3টা গরু রয়েছে। 3টা গরুকে দেখুন চিনতে পারেন, কালু, ধলা আর শমশের। তো ওই অবয়বটা বলছে যে খবরদার, এই 3টা গরু বিক্রি করার কথা চিন্তাও করবি না। ঘুম ভাঙলে এই 3টা গরু আল্লাহর নামে জবাই করবি। জবাই করবার পর এই 3টা গরু দুস্থ এতিম যারা আছে, গরিব মানুষ যারা আছে, এই 3টা গরু জবাই করে এর মাংসগুলো তাদের মধ্যে বন্টন করে দিবি। আর এই বাড়ির লোকজন এই মাংস খেতে পারবে না। উনি যখন এটা দেখলেন, উনি দেখার পর চিন্তা করলেন যে তাহলে তো কাজটা এভাবেই করতে হবে, এটাকে হেলাফেলা করা যাবে না। উনি এটাও খেয়াল করলেন যে এই 3টা গরু বেশ অসুস্থ বলে মনে হচ্ছে, এরা খুব দুর্বল, অথচ তাদের মধ্যে কিন্তু ওই রকম কোনো সমস্যা আগে থেকে দেখা যায়নি। হঠাৎ করে এরা খুব অসুস্থ বলে মনে হচ্ছে, দাঁড়াতেই পারছে না, এমন একটা অবস্থা। যেই গরুগুলো ষাঁড়ের লড়াই করতো তারা এখন দাঁড়াতেই পারছে না। এই স্বপ্ন দেখার পর উনি খুবই দ্রুততার সাথে এই 3টা গরু জবাই করে, ঠিক যেভাবে স্বপ্নের নির্দেশনা দেওয়া হয়েছিল ওই অনুযায়ী গরুর মাংসগুলো বন্টন করে দেন। এরপরে কিন্তু ওই পরিবারে আর কোনো সমস্যা হয়নি। তো নানার যিনি ছোট ভাই, উনিও চিন্তা করেছেন যে আমি 2টা গরু কিনি, ষাঁড়ের লড়াই করা যায় কিনা, একটা ঐতিহ্য ধরে রাখা আর কি। উনি 2টো গরু কিনেও ছিলেন, কিন্তু দেখা যেত ওই 2টো গরু যখনই ওই লড়াইয়ের মাঠের কাছাকাছি যেত, কেমন যেন একটা অসুস্থ অসুস্থ ভাব হয়ে যেত। লড়াই করা তো দূরের কথা, এদেরকে টেনে আবার বাড়িতে নিয়ে আসাটা একটা কষ্টকর ব্যাপার হয়ে যেত। আর প্রথমবার যে 2টো গরু কিনেছেন, এই 2টো গরু মারা গিয়েছে। যখন মারা গিয়েছে তখন ওদেরকে দেখে মনে হয়েছে যে গরুর কোনো খুর দিয়ে, অর্থাৎ অন্য কোনো শক্তিশালী গরু এসে এদেরকে এমনভাবে আঘাত করেছে, খুর দিয়ে এরা মারা গেছে। এরকম ঘটনা 2বার হয়েছিল। তো 4টা গরু কিন্তু ওনার এভাবে মারা গেছে। এরপরে উনি বুঝতে পেরেছেন যে এটা নিয়ে আমরা আর সামনে আগাতে পারবো না, এটার যাত্রা এখানেই সমাপ্ত করতে হবে। এরপর অবশ্য নানা ছোট ভাই আর এই কাজ করেননি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার খেয়াল করুন যে এই যে দুর্ধর্ষ সিলাত প্রকৃতির জিন, যেগুলো এরকম 3টা জিনকে বশ করে এই গরুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, তখন এই গরুগুলো লড়াইয়ে জিতে যেত। আর নানার মৃত্যুটাও কিন্তু হয়েছিল এই কারণেই। যখন ওই ব্যক্তিটা ওই সিলাত জিনগুলোকে ওই গরুগুলো থেকে আলাদা করে ফেলেছিলেন, মূলত তখন এই সিলাত জিনগুলো অনেকটাই মুক্ত হয়ে গিয়েছিল। ওরা সুযোগ খুঁজছিল, ওই সুযোগেই নানাকে মেরে ফেলেছে।
আসলে একটা ব্যাপার একদম ধ্রুব সত্য, তা হচ্ছে জিনেদেরকে বশ করে কেউ যদি কোনো কাজ করাতে যায় তার ফলাফল কিন্তু ভালো হয় না। ওরা একটু সুযোগ পেলেই হয়েছে একদম সর্বনাশ করে দিবে। তাকে তো মারবেই, এমনও হতে পারে তার বংশধরদের সহ একদম শেষ করে দিবে। ঘটনায় মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে পশ্চিম দিকে 500 গজ দূরত্বে একটি বটগাছ আছে, যার বয়স আনুমানিক 400 বছরেরও বেশি। স্থানীয় মুরব্বীদের সাথে আলাপকালে জানা যায় কিছু অলৌকিক ঘটনা, যেমন ওই বটগাছটিকে স্থানীয়ভাবে 5 পীরের দরগা হিসাবেই জানে। ঘটনাক্রমে জানা যায় ওই বটগাছটি এখন যেখানে রয়েছে সেখানে নাকি বহু আগে 80 হাতের মতো পানি ছিল। একসময় স্টিমার, লঞ্চ সহ অনেক কিছু চলাচল করতো এখান থেকে। ঘটনা প্রবাহে যতটুকু জানা যায়, প্রায় 400 বছর আগে কোনো এলাকা থেকে 5 জন বুজুর্গ দরবেশ এই এলাকায় এসেছিলেন। তারা এই নদীর চরে এসে আস্তানা গাড়েন এবং এই বট গাছটি রোপণ করেন। এই জায়গায় বা এই এলাকার হাজার হাজার মানুষের বিভিন্ন কল্যাণে তারা কাজ করেছেন, তাদের আধ্যাত্মিক সাধনা চালিয়ে গিয়েছেন। কথিত রয়েছে এই 5 দরবেশের অনুসারীদের মধ্যে অনেক জিনও ছিলেন, যাদের ভিতর অনেকে আবার বিভিন্ন ধর্মের অনুসারী হলেও তারা ছিলেন এই 5 পীরের একনিষ্ঠ ভক্ত। এই সমস্ত জিনেরা কখনো কারো ক্ষতির কারণ হয়েছে বলে শোনা যায়নি, বরং এদের দ্বারা অনেকে উপকৃত হওয়ার তথ্য পাওয়া যায়, এমনটাই আর কি শোনা যায়। একটি বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য মতে এই 5 দরবেশ বা 5 পীর ছিলেন আধ্যাত্মিক জগতের এক উচ্চ স্তরের সাধক। তারা দিন ও রাতের কোনো নির্দিষ্ট সময় আহার গ্রহণ করতেন এবং তাদের দেখা পাওয়া ছিল সাধারণ মানুষের জন্য দুষ্করই বটে। তারা না চাইলে কেউই তাদের আসলে ওভাবে দেখা পেতেন না। যতটুকু জানা যায় ওনাদের সম্পর্কে, যে সপ্তাহের কোনো এক নির্দিষ্ট দিনে এই 5 দরবেশ সম্মিলিতভাবে এলাকার মানুষের কল্যাণে কিছু তদবির, ফিকির এগুলো দিতেন। তো ঘটনাটি তো বহু আগের, যার কারণে ওই 5 দরবেশ বা 5 অলিদের নামধাম সম্পর্কে তেমন একটা আসলে জানা যায় না। ঘটনাক্রমে জানা যায় ওই বট গাছটির কোনো পাতা বা ডাল কিংবা কোনো শেকড় ছেঁড়া বা কাটা নিষেধ। যদিও একবার এলাকার একজন লোক আজ থেকে আর বহু বছর আগে এই গাছের একটি ডাল কেটেছিলেন ইচ্ছাকৃতভাবে, মানে অবজ্ঞা করে। তার পরের দিনে নাকি ওই বট গাছটির ওখান থেকেই একটা কুমিরে তাকে টেনে নিয়ে যায়, তার লাশও আর খুঁজে পাওয়া যায়নি। লোকবিশ্বাস মতে এই গাছের ডাল কাটলে নাকি রক্ত বের হয় এবং সেই লোক যে কাটে আর কি, সে মুখ নাক দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। এমনই একজন ব্যক্তি মোহাম্মদ হাবিবুর রহমান, যার বাড়ি ছিল খাওখির গ্রামে, ওই 5 পীরের দরগার কাছাকাছি তার বাড়ি আর কি। ঘটনার সময়টা 1990-এর দশক। তো উনি ছিলেন শারীরিকভাবে দারুণ সৌন্দর্যের অধিকারী, খুব শক্তপোক্ত একজন মানুষ। তিনি এই বটগাছ সম্পর্কে বেশ উদাসীন ছিলেন আর অনেক কৌতূহলী মানুষও ছিলেন। কী কারণবশত একবার তিনি সিদ্ধান্ত নেন যে এই বটগাছটির একটি ডাল উনি কাটবেনই। যেই ভাবা সেই কাজ, তিনি একটি ডাল ঠিক করে ফেললেন এবং সেটা কাটলেন। কাটার পর হালকা লাল রঙের রক্তও বের হলো। এটা হয়তো বা কোনো কষও হতে পারে, রক্তও হতে পারে, এমনটাই উনি চিন্তা করেছেন। তিনি ভাবলেন এ আর এমন কি, এটা তো আর বিশেষ কিছু না। ওই ব্যক্তি বাড়িতে আসেন, হালকা কাজ শেষে উনি একটু বাগানে যান। এরপর বাগানে যাবার পর মনে হলো কোনো কিছুর সাথে ওনার পায়ে একটু গুঁতা লেগেছে। তীব্র ব্যথা অনুভব করেন। একটু পরেই এই ব্যথাটা আরও বাড়তেই থাকে। স্থানীয় একজন গ্রাম্য ডাক্তারের থেকে প্রাথমিক চিকিৎসা উনি নিয়েছেন, তবে রাতে দেখা যায় ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হয়েছে। এমনকি ওই রাতেই তার পা ভয়ঙ্করভাবে ফুলে ফেঁপে ওঠে। এরপর বহু চিকিৎসা করালেও তার পা আর ভালো হয়নি। এক পর্যায়ে তার পায়ে তীব্র পচন দেখা যায়। পা কাটলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এরকম আর বহু ঘটনা রয়েছে ওখানে। এবার সেই মূল ঘটনার সময়কাল 2007 সাল। এই খাওখির 5 পীরের দরগায় বটগাছটি থেকে বরাবর দক্ষিণ দিকে 200 গজ দূরত্বে স্থানীয় হারুন মল্লিকের বাড়িতে, হারুন মল্লিকের স্ত্রীর সাথেই ঘটনাটি ঘটেছিল। হারুন মল্লিকের স্ত্রীর নামটাও এনামুল হক আবির ভাই আমাদেরকে বলেছেন, সঙ্গত কারণে নামটি প্রকাশ করছি না। ওই ভদ্র মহিলার কাছে একটি সাপ যেত প্রায়, যেটা তার পরিবারের অনেকেই দেখেছে। অনেকেই জানতো যে ওই সাপটি ছিল মনসা সাপ। হারুন মল্লিকের স্ত্রীকে স্বপ্নযোগে, আবার স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় এসেছে, স্বপ্নেও এসেছে, বাস্তবেও এসেছে, তার কাছে এসে নাকি ওই সাপটা কথা বলে।
বলে ওই বট গাছের গোড়ায় দুধ ও কলা দিতে, আর তাকে পূজা দিতে হবে। এদিকে এই যে হারুন মল্লিক, উনি কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম, ওনার স্ত্রীও কিন্তু এরকমই একজন মহিলা। উনি বরাবরই অস্বীকার করতেন যে না, এই কাজটি আমার দ্বারা হবে না, কেননা এটা আমার ধর্ম অ্যালাউ করে না। এদিকে একদিন হয় কি, আচমকা বিকেলের দিকে এই হারুন মল্লিকের ছোট ছেলে খেলতে গিয়ে পড়ে হাত ভেঙে যায়, প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে। পরের দিন সকালবেলা একটা অলৌকিক বিষয় দেখা যায়, ভাঙা হাতটি সম্পূর্ণভাবে জোড়া লেগে গেছে। এমনভাবে ভেঙেছিল যে এটা ঝুলছিল, অথচ সকালবেলা সেটি সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে, সেটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে দৌড়ে বেড়াচ্ছে। তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করা হলে ওই ছেলেটি জানায় যে মায়ের কাছে যে সাপটি আসে, রাতের বেলা ওই সাপটি এসেছিল, সাপটি এসে কী যেন করেছে, এরপর তার হাত ভালো হয়ে গেছে। এটা শোনার পর সবাই বেশ অবাক হয়ে যায় যে এক রাতের মধ্যে হাতটা এইভাবে ভালো হয়ে গেল। তো যাই হোক, এরই মাঝে ওই সাপটি ওই ভদ্র মহিলাকে আবার স্বপ্নে দেখায় যে তুই বট গাছের গোলায় দুধ কলা দিয়ে আয়, আমাকে একটু পূজা দে। তারপর বিভিন্ন ধরনের টাকা পয়সার প্রলোভন দিতে থাকে, কিন্তু ওই মহিলা বারবারই বলে দেয় যে না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা আমার দ্বারা হবে না। 2007 সালের 25 নভেম্বর, যে 2007 সালের 25 নভেম্বর ওই রাতে ওই সাপটি সরাসরি ওই মহিলার কাছে যায়, ওই মহিলার সাথে কথা বলতে থাকে। কথা বলার পর সামনাসামনি একটা সাপ ফনা তুলে মানুষের মতো কথা বলছে। প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করুন যে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু ওই ভদ্র মহিলা, অর্থাৎ এই হারুন মল্লিকের স্ত্রী, ওই অবস্থাতেও সাফ সাফ জানিয়ে দেয় তার দ্বারা এই সাপকে পূজা দেওয়া সম্ভব না, এটা তার ধর্মের সাথে যায় না। তখন ওই সাপটি নাকি বের হয়ে যাচ্ছিল, যখন বের হয়ে যাচ্ছে তখন ওই মহিলার স্বামী হারুন মল্লিকের সামনে সাপটা পড়ে গেছে। তখন হারুন মল্লিক কি করেছেন, এলোপাথারিভাবে একটা ইট দিয়ে আঘাত করতে থাকেন। প্রথমে একটা ইট দিয়ে আঘাত করেছেন, দেখা গেল যে এই আঘাতটা সাপের মাথায় লেগেছে, সাপটা মুচড়ামুচড়ি করছে, আবার ওই ইটটা উঠিয়ে আবার ওটা দিয়ে আঘাত করেছেন। এরপর একটা লাঠি নিয়ে উপর্যুপরি আঘাত করা শুরু করেছেন। এদিকে দেখা যায় যে উনি আঘাত করছেন, ভেতর থেকে ওনার স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইট দিয়ে মাথায় আঘাত করেছেন, ওনার স্ত্রীর মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। লাঠি দিয়ে আঘাত করছেন, ওনার স্ত্রীর শরীরে সেই লাঠির আঘাত লাগছে এবং লাঠির আঘাতের যে চিহ্ন এটা ফুটে উঠছে। এদিকে হয় কি, ওই সাপটা মারাও যায়। হারুন মল্লিক ওই সাপটিকে মেরে পাশের বাগানে ফেলে দেয়। হারুন মল্লিক একজন দিনদার, পরহেজগার, খাঁটি ইমানদার ব্যক্তি, তাই উনি ওনার স্ত্রীর মুখে এই সাপের বিষয়টা আগেও শুনেছিলেন। এই কারণে সাপটির কথা শুনতে শুনতে উনি সাপের উপর বেশ বিরক্ত এবং ক্ষিপ্ত হয়েছিলেন, যার চূড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এইবার হলো ওই সাপটিকে হত্যা করার মাধ্যমে। রাতের বেলা, ওই রাতেই আর কি, প্রচণ্ড ভাঙচুর শুরু হয়ে যায় বাড়ির আশপাশের বাগানে। এমত অবস্থায় ওই ভদ্র মহিলার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় পৌঁছায়। ওই রাতে মহিলাকে বেঁধেও রাখা যায় না, তার শরীরে 50-60 জন লোকের শক্তি চলে এসেছে। যেই তার কাছে যায় তাকে ছুঁড়ে ফেলে একদম ছোটোখাটো কোনো ঢিলের মতো। ওই রাতে ওই মহিলা হঠাৎ করে হুবহু সাপের মতো আচরণ শুরু করে। সাপ যেরকম ফোঁস-ফোঁস শব্দ করতে থাকে, ঠিক এইভাবে শব্দ করছে। এই দেখে ওনার স্বামী বাড়ির পাশের একজন রাকিকে ডেকে নিয়ে আসলে সেই রাকি এসে বলে যে ভাই, এটা আমার পক্ষে সম্ভব না, এটা হচ্ছে মনসার আসর, এটার চিকিৎসা, এটার ঝাড়ফুঁক করার বিদ্যা, এটা সম্পূর্ণভাবে আলাদা, এটা একটা বিশেষ জ্ঞান, এটা সাধারণ ঝাড়ফুঁকের মতো না। তবে উনি একটা পরামর্শ দেন, যে করেই হোক এনাকে আটকে রাখতে হবে, অর্থাৎ ওই ভদ্র মহিলা যেন কোনোভাবেই ঘর থেকে বাইরে বের না হয়। ঘর থেকে যদি একবার বাইরে বের হয়ে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন ঘরের সব দরজা জানালা আটকে দিয়ে দরজার বাইরে পাহারা বসানো হয় এবং দরজার বাইরে থেকে পেরেক মেরে দেওয়া হয়, যাতে করে দরজা সহজে খোলা না যায়। সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে যায়, তা হচ্ছে রাত তখন 2-2:30টার মতো বাজে। তখন কেউ একজন ওই বেড়ার ছিদ্র দিয়ে ভেতর দিকে তাকিয়েছে যে ঘটনাটা কি। তখন সে যেটা দেখে, এটা আসলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। সেটা হচ্ছে ওই ঘরের মধ্যে কোনো মহিলা নাই, সেখানে ভয়ঙ্কর একটা সাপ কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। এইটা যেইটা ওই লোকটা দেখেছে, সে তো একটা চিৎকার দিয়ে উঠেছে যে আরে এটা কি, ঘরের ভিতর তো এই হারুন মোল্লার বউ নাই, বউ তো সাপ হয়ে গেছে। তখন তো ওই দরজা খোলা হয়, দরজা খোলার পর দেখে যে এই ঘটনা।
চারদিকে তো ছড়িয়ে যায় যে হারুন মোল্লার বউ সাপ হয়ে গেছে। একটা মানুষ কিভাবে সাপ হয়ে যায়, এই জিনিসটা দেখার জন্য বহু মানুষ ওই রাতের বেলা আসা শুরু করেছে। সবাই এসে দেখে এই ঘটনা। যেই ওই সাপটিকে দেখেছে এমন ভয় পেয়েছে, সবাই এক নজর দেখে দিক বিদিক দৌড়ানো শুরু করেছে। ঘটনার বর্ণনাকারী যে খোকন মিয়া, উনি নিজেও ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি নিজের চোখে দেখেছেন ওই সাপটাকে একটি বড় হাঁসকে ছো মেরে গিলে ফেলেছে। সাপটি হাঁসটিকে খেয়ে পুনরায় আবার ঘরের দরজার সামনে গিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আবার কুণ্ডুলি পাকিয়ে বসেছে। এদিকে সরাসরি সাপ রূপে হাঁস খেয়েছে, এই জিনিসটা তো আসলে খোকন চাচা নিজেও দেখেছেন। শুধু যে উনি দেখেছেন তা না, ওই বাড়ির আরও বেশ কিছু লোকজন দেখেছেন। দিনের বেলায় এই ঘটনা ছড়িয়ে পড়ে থানা, উপজেলা, এমনকি জেলা পর্যায়ে। অনেক লোকজন তো দেখতে আসছে। কিন্তু এর মধ্যে ঘটে আরেকটা ঘটনা। অনেকেই দেখে যে ওই সাপটি অস্বাভাবিকভাবে মোচড়ানো শুরু করেছে এবং এর আকার আকৃতিও পরিবর্তন ঘটছে। একটা পর্যায়ে নাকি ওই সাপটা আবার ওই ভদ্র মহিলার রূপে ফেরত আসে। তবে তার হিংস্রতা সাপের মতোই ছিল, ফোঁসফোঁস করা, এমনকি কাঁচা হাঁস, মুরগি, মাছ ছিঁড়ে ছিঁড়ে খাওয়া কোনোটাই বাদ যায় না। আর তার যে জিহ্বাটা, এটা বারবার সাপের মতো বের করার ভেতরে ঢোকায়। আর তার চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে। সে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করে, সে কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে না, সে সাপের মতো গড়িয়ে এঁকে বেঁকে যাওয়ার চেষ্টা করছে। সে মানুষের রূপে থাকলেও পরিপূর্ণ আচার আচরণ সাপের মতো হয়ে যায়। এক পর্যায়ে ওনাকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। ওনাকে নাকি বহু ওঝা কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু উনি সুস্থ হন নাই। এভাবেই চলতে থাকে প্রায় 6 মাস। এই রকম দেখা যায় কিন্তু ওনার ভিতরে এই সমস্যাটা ছিল। আর ওনার যে স্বামী হারুন মল্লিক, উনি নিজের মুখেই বলেছেন এই ঘটনাগুলো। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ওঝা কবিরাজকে নিয়ে আসলেও ওনার স্ত্রী সুস্থ হয় না। একটা পর্যায়ে এই ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জগন্নাথপুর এলাকার একজন হিন্দু ঠাকুর ছিলেন, যিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই এলাকায় আসেন। এরপর থেকে এখানেই থেকে গিয়েছিলেন। তো ওনার নাম হচ্ছে দুলা ঠাকুর। এই দুলা ঠাকুরের কাছে নিয়ে গেলে উনি বলেন যে আরে এই বিদ্যা তো এত সহজ বিদ্যা না। এই বিদ্যা হিন্দু, মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে অল্প কিছু লোকজন জানে। মনসা সাপের যেই চিকিৎসা, যে ঝাড়ফুঁক, এটা কিন্তু সবাই জানে না। তো উনি একটা সহজ সমাধান দিয়ে দেন যে এত কিছু করার দরকার নাই, জাস্ট একটা কাজ করো, 80,000 টাকা বা এর থেকে বেশি টাকা দিয়ে একটা গরু কিনবা, এর কম হবে না। এটা কিনে এটাকে জবাই করে মানুষদেরকে খাইয়ে দিবা, তাহলেই ঠিক হয়ে যাবে। সত্যি তাই। এটা করার পর এই হারুন মল্লিকের স্ত্রী একদম স্বাভাবিক জীবনে ফেরত আসেন, আর কোনো সমস্যা হয়নি। তবে এই দুলা ঠাকুর উনি আরও বেশ কিছু বিষয় বলেছিলেন, যেটা কিন্তু এই হারুন মল্লিক প্রকাশ করতে নিষেধ করেছেন। যদিও বা এনামুল হক আবির ভাইকে বলেছেন, তবে এটা প্রকাশ করার অনুমতি পাওয়া যায়নি। উনি বলেছিলেন, অর্থাৎ এই দুলা ঠাকুর যিনি, উনি বলেছিলেন যে এই যে মনসা, এই জিনগুলো এমন শক্তিশালী, আর তাদের যে কর্মকাণ্ডগুলো, এটা কিন্তু আমরা সাধারণ যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে চিন্তা করতে পারি না। এরা খুবই রহস্যময়। এরা যদি কারো পিছনে লাগে, বংশসহ নির্বংশ করে ছাড়ে। তো হারুন সাহেব যিনি, উনি আরও বেশ কিছু কথা বলেছেন। এটা আসলে প্রকাশ করাটা ঠিক হবে না। আমি নিজেও, প্রিয় লিসেনার্স, আমি এনামুল হক আবির ভাইকে বলেছিলেন যে ভাই, মনসা সাপের এই বিষয়গুলো আসলে আমাদের পক্ষে ওভাবে প্রকাশ করার উচিত হবে না। দেখা যাচ্ছে তাদের যে গোপন জিনিসগুলো, এগুলো গোপনই থাক, এগুলো আমারও জানার দরকার। আমিও এনামুল হক আবির ভাইকে বলেছিলেন যে ভাই, এটা আমাকেও বলেন না, আপনি শুনেছেন, এটা আপনার মধ্যেই রাখেন। যে জিনিস প্রকাশ করা নিষেধ, সেটা নিষেধই থাক। যে জিনিস সবাই জানে, আমরা সেটা বলার চেষ্টা করি। তো যাই হোক, এই যে দুলা ঠাকুর যিনি, উনি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এই এলাকার সাঙ্গর পাইতরা বনে আশ্রয় গ্রহণ করেন। আর ওই জঙ্গলে বসে উনি সাধনা শুরু করেন। মহান স্বাধীনতা যুদ্ধের পর ধীরে ধীরে উনি ওই এলাকার বেশ পরিচিত এক মুখ হয়ে ওঠেন, এই ঝাড়ফুঁক কবিরাজি। এই কারণে আর কি অনেক মানুষ আল্লাহর রহমতে ওনার দ্বারা উপকৃত হয়েছে। আর এনামুল হক আবির ভাইয়ের বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটারের মতো। তো খাউখির ঝড়ঝৈরা তলা বা 5 পীরের দরগার ওখানে অবস্থিত প্রাচীন যে বটগাছটি রয়েছে, এই বটগাছটির গোড়ায় যে ফাঁকা স্থানটি রয়েছে, এখানে এলাকার বহু মানুষ 2টি বিশাল আকৃতির কালো সাপকে দেখেছে, যে সাপগুলোর মাথায় মুকুট রয়েছে।
এলাকার অনেকের ভাষ্য যে গভীর রাতে, রাত প্রায় 3টার দিকে এই দুটি সাপ শো শো শব্দ করে প্রায়ই এই বটগাছ থেকে শুরু করে নিয়ে ওখান থেকে আরও একটি দরগা বাড়ি আছে ওখানে চলাচল করে থাকে। তবে এত বড় আকৃতির সাপ দেখলেই যে কোনো মানুষের ভয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। স্থানীয় বেশ কয়েকজন মুরব্বীর সাথে আলাপকালে জানা যায় যে ওই সাপ দুটিকে তারা ছোটোবেলা থেকে আজ পর্যন্ত বহুবারই দেখেছেন। এই সাপ দুটি সাপের আকৃতি থেকে, মানে সাধারণ সাপের আকৃতি থেকে বেশ কয়েক গুণ বড়, আর তারা যখন চলাচল করে তারা এমনভাবে গর্জন করে মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে। এই সাপ দুটি রাতের নির্দিষ্ট কিছু সময় এই 5 পীরের দরগা থেকে অন্য একটি দরগা বাড়ির ঘন জঙ্গল বেষ্টিত এলাকায় চলাচল করে থাকে। এ সময় তারা আরও জানান যে এই সাপ দুটি কিন্তু খুবই শান্ত, কখনো কারো ক্ষতি করেছে এমনটা শোনা যায়নি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহলে তো ক্ষতি করবেই। মানুষ সাপের রূপে রূপান্তরিত হওয়া প্রসঙ্গে বিশিষ্ট রাকি হাফেজ মৌলানা রহমতুল্লাহ বলেন, এটা কিন্তু এই যে ইনামুল হক আবির ভাই তার কাছ থেকে শুনেছেন আর কি, যে উনি বলেছেন যদি কাউকে মনসা আসর করে সেটা সহজে কাটানো অনেক দুরূহ ব্যাপার, আর মনসা খুবই শক্তিশালী। মানুষ সাপ হওয়া প্রসঙ্গে হাফেজ মৌলানা রহমতুল্লাহ বলেন যে মানুষ কখনো সাপ হতে পারে না, এটা আল্লাহর বিধানে নেই। তবে মনসা খুবই শক্তিশালী, এরা যদি আসর করে নজরবন্দি করেও আসলে মানুষকে সাপের আকৃতিতে দেখাতে পারে। তো এরকম 2-1জন রুগী নাকি এই হাফেজ মাওলানা রহমতুল্লাহ নিজেও দেখেছেন, চিকিৎসা করারও চেষ্টা করেছেন। মনসার সাপ সম্পর্কে একজন হিন্দু কবিরাজ যার নাম হচ্ছে নন্দকুমার ঠাকুর, উনি বলেছেন যে মনসা তাদের ধর্মে মহাসম্মানিত এবং মহাশক্তিশালী একজন দেবী, আর তার পক্ষে আসরকৃত ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য সাপের রূপ ধারণ করানো বা মানুষকে ওই রূপে দেখানো একটা সাধারণ বিষয়। এর থেকেও আরও অনেক জটিল বিষয় নাকি এখানে রয়েছে। তো এগুলোও এনামুল হক আবির ভাইকে উনি বলেছেন, সেগুলো প্রকাশ করতেও নিষেধ করেছেন।